শিলং রহস্যে এক মারাত্মক তথ্য আপনার কাছে নিয়ে আসলাম। সোনামের যেই প্ল্যানিং প্লটিং ছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল তার বয়ফ্রেন্ড। তার বয়ফ্রেন্ডের যে সে এই কাজগুলো করেছে, কিন্তু আপনারা কি জানেন তার এই প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে কিন্তু তার ফ্যামিলিও যোগ আছে বন্ধুরা। হ্যাঁ, মারাত্মক তথ্য নিয়ে এসেছি, তাই ভিডিওটা কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে সমস্তটা বুঝতে পারবেন। এবং কিভাবে এই সোনাম প্ল্যানিং প্লটিং করেছে সমস্তটা ডিটেলস আজকে ভিডিওতে থাকবে। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 11ই মে ইন্দোরের এই নব দম্পতির তারা 4 হাত তাদের এক হয়, তারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটু সোনামের বিয়ের আগের কথা আপনাদের বলি। সোনাম একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং তাদের বাড়িতে কাজ করতো রাজ নামে একটি ছেলে, এবং বিগত 1 বছর ধরে এই রাজের সাথে তার একটা অ্যাফেয়ার চলছিল। রাজ ছিল আলাদা কাস্টের একটা ছেলে এবং এই রাজ সোনামের থেকে 5 বছরের ছোট ছিল। আলাদা কাস্টের হওয়াতে তার বাড়ি থেকে কিন্তু এই জিনিসটা মানেনি, তাই সোনামকে প্রায় জোর করেই বলা যায় যে সোনামের বাড়ি থেকে যখন দেখেছে রাজারা এক ভালো অবস্থা তাদের, তো সেই ক্ষেত্রে রাজার সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। কোনো বাবারাই চাইবে না যে একটা তাদের বাড়িতে কাজ করে চাকর বা কোনো তার মেয়ের থেকেও নিচে ছোট বয়সী এবং চাকরি বাকরি করে না এরকম ছেলের সাথে কিন্তু কোনো বাবা মাই চাইবে না যে বিয়ে দিতে। এখানে কিন্তু সোনামের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সোনাম বিয়ের পর 11ই মেতে তাদের বিয়ে হয়। বিয়ের পর সে ভালোভাবেই চলছিল, কারণ তার শাশুড়ি মায়ের কথায় সোনামের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ বা কোনো রাগ বা এমন কোনো কিছুই কিন্তু তারা বুঝতে পারেনি। সোনামের বাবা সোনামের শাশুড়ি মা সোনামকে নিজের মেয়ের মতন ভালোবাসতো, তাই এখনো পর্যন্ত উনি বিশ্বাস করতে পারছেন না। সোনামের শাশুড়ি মা বলেন যে আমার বউমা দোতলায় থাকতো এবং আমার পক্ষে সবসময় সম্ভব হতো না যে দোতলায় ওঠা, তাই সোনাম মাঝে মধ্যে নিচে আসতো, খাওয়া দাওয়া করতো, আবার ওপরে চলে যেত। শুধু তাই নয়, সোনাম তার শাশুড়ি মায়ের সাথে সে মার্কেট যাওয়া, কেনাকাটা করা সমস্তটাই কিন্তু করতো। এবার আপনাদেরকে বলি যে এই সোনাম এই যে হানিমুনে যাবে, এই হানিমুনের প্ল্যানটা কিন্তু সে নিজে আগে প্রথমে করে। 11ই মেতে তার বিয়ে হয়, তারপরেই এই যে 11ই মে তার মধ্যে 20 মেতে তারা হানিমুনে যায়। এই 9 দিনের মধ্যেই সে একটা হানিমুনের টিকিট বুক করে, সেটা তার হাজব্যান্ডকে সে জানায় না। তারপরে রাজাকে সে বলে যে আমি হানিমুনের টিকিট বুক করেছি, বিয়ের পর আমাদের তো একটা হানিমুনে যাওয়ার দরকার, তাই আমি টিকিট বুক করেছি। তখন রাজা বলে যে তুমি আমায় না জানিয়ে প্রথমে টিকিট বুক করেছো, আমি বাড়ির সাথে কথা বলি, বাড়ির লোকেরা কি বলে দেখি, তারপরে আমি সেটার ব্যবস্থা করব। তারপরেই রাজা তার বাড়ির লোককে জানায় এবং বলে যে মা, হট করে সোনাম আমাদের হানিমুনের টিকিট বুক করেছে, এবং সেখানে তার মা রাজি হয় এবং তারা 20 মে হানিমুনের উদ্দেশ্যে রওনা দেয়। এবার আপনাদের বলি বন্ধুরা, কোন নতুন বিয়েহালা কোন মেয়ে হানিমুনে যাওয়ার সময় পুরো সোনা গয়না নিয়ে সে বেরোয়? আজকে এই যে প্ল্যানটা, এই যে সোনাম এই যে প্ল্যানটাকে কিন্তু প্রথম থেকেই কষেছে। কারণ আমি বলছি যে ও হানিমুনে গেছে পুরো ওর বিয়ের সোনা গয়না নিয়ে, এবং শুধু তাই নয়, সে রাজাকেও পর্যন্ত বলেছে যে তুমি তোমার সোনার গলার চেন, আংটি এগুলো পরে নাও। তারপরে যখন এয়ারপোর্টে তারা গিয়ে পৌঁছায় তখন কিন্তু সোনামের শাশুড়ি মা দেখেছে যে তার ছেলের গলায় সোনার চেন, এবং সে বলেছে তুই একটা জায়গায় ঘুরতে যাচ্ছিস, সেখানে তুই গলার চেন কেন পরে যাচ্ছিস? সেখানে রাজা বলে যে সোনাম আমাকে বলেছে। তখনই ওনার একটুখানি খটকা হয় এবং উনি তখন বলে যে কোনো বিপদ আসছে না তো? মায়ের মন কিন্তু দেখবেন আগে থেকেই সাড়া দেয়, ওনার মনও কিন্তু সাড়া দিয়েছিল, এবং এই কথাটা উনি সোনামের মাকেও ফোন করে বলে যে আজকে আমার ছেলে এরকম গলার চেন এক জায়গায় ঘুরতে যাচ্ছে কদিনের জন্য, সেখানে কেউ যদি গলার চেন টেনে ছিঁড়ে নেয় তাতে তো একটা অঘটন ঘটতে পারে, এরকম কথা কিন্তু বলেছিল। তো তারপরে তারা যায়। এবার সোনাম কি করে, তার বয়ফ্রেন্ডের সাথে আজকে যেই জায়গায় রাজার ডেড বডি পাওয়া গেছে, কখনোই কিন্তু আমরা সেই জায়গায় যদি কোনোদিন না যাই আমাদের পক্ষে কিন্তু জানা সম্ভব হবে না যে এই জায়গায় কাউকে মারলে বা মার্ডার করলে তার পরবর্তীকালে কেউ জানতে পারবে না। সে আগে গেছিল, আর নচেত তার বয়ফ্রেন্ড আগে গিয়ে সমস্তটা দেখে এসছে। এবার আপনাদের বলি, তার বয়ফ্রেন্ড যে রাজ, সে কিন্তু সেই শিলংয়ে যায়নি, সে ফোনে এবং সোনাম কিন্তু প্রথম থেকেই কিন্তু সুপারি কিলারকে
তিনজন সুপারি কিলারকে কিন্তু সেখান থেকেই ভাড়া করে নিয়ে গেছে এবং রাজ কিন্তু শুধুমাত্র ফোনে যোগাযোগ করেছে। এবং আপনাদেরকে জানাই যে এই যে তিনজন সুপারি কিলারকে সোনাম ভাড়া করে নিয়ে গেছে, প্রথমে তারা গুয়াহাটিতে গিয়ে স্টে করে, সেদিনকে তারা কামাখ্যা মন্দির দর্শন করে, তারপর তারা শিলংয়ে যায় এবং একটা সিসিটিভি ফুটেজ পরিষ্কারভাবে দেখা যায় যে তারা একটা হোটেলের সামনে দাঁড়ায়, স্কুটি ভাড়া করে হোটেলের সামনে দাঁড়ায়, সেখানে রুম বুক করে, তারপরে তারা বেরিয়ে এসে তারপরে আবার তারা স্কুটি করে যাওয়া শুরু করে। এরকম একটা কিন্তু ভিডিও ফুটেজ প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। তারপরে কিন্তু এই সোনাম সেই জায়গায় স্পটে যায় এবং সেই সুপারি কিলারকে দিয়ে এই রাজের খুন করায়। তারপরে কিন্তু তারা এবং সেই তিনজন সুপারি কিলার তারা আবার গুয়াহাটি আসে এবং এক রাত সেখানে তারা স্টে করে এবং পরের দিন কিন্তু যে যার জায়গায় রাস্তা ধরে নেয়। এবার আমাদের বলবো যে সবার প্রথমে সেই তিনজন সুপারি কিলারকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে, তারপরে কিন্তু সোনাম গিয়ে নিজেকে ধরা দেয়। কোথায় ধরা দেয়? সে গাজীপুরের একটা ধাবাতে মধ্যরাত্রেবেলা সে এক বিধ্বস্ত অবস্থায় সে সেখানে পৌঁছায়। সেখানে যে ধাবায় গিয়ে পৌঁছায় সেখানে একজন ফ্যামিলি মেম্বার সেখানে বসে খাওয়া দাওয়া করছিল, তাদেরকে গিয়ে সে ফোন চায় এবং বলে একটু হেল্প করতে, কিন্তু তারা দিতে চায় না। তারপরে সে ধাবার যে কর্মরত যে যারা কাজ করে তাদের কর্মচারী তাদের কাছে যায়, তাদের মধ্যে একজনের কাছে গিয়ে বলে, ভাই আপনার ফোনটা দেবেন, আমি একটু বাড়িতে ফোন করব। তারপরে সে বাড়িতে ফোন করে, বাড়িতে ফোন করার পর সেই মোবাইল থেকে আবার সোনামের বাড়ি থেকে ফোন আসে এবং সেই যে সে কর্মরত যে কর্মচারী সে ফোন তুলে সেখানকার পুরো ডিটেলস দেয়, ঠিকানা দেয়। তারপরে কিন্তু 3টে নাগাদ সবার প্রথমে সেই গাজীপুরের যে পুলিশ স্টেশন সেখান থেকে পুলিশ আসে। তারপরে তারা ইন্দোরের পুলিশের সাথে একটা কথা বলেন। তারপরে কিন্তু এই সোনামকে কিন্তু নিয়ে যাওয়া হয় হসপিটালে, কারণ সে স্বাভাবিক অবস্থায় ছিল না। সে প্রচণ্ড পরিমাণে একটা একটা বিধ্বস্ত অবস্থায় ছিল। তো তারপরে কিন্তু এখন শিলং পুলিশ কিন্তু মারাত্মক কিছু তথ্য যেটা বের করেছে যে এই রাজ কিন্তু গুয়াহাটিতে এসে পৌঁছায়নি, ফোনে কিন্তু সম্পূর্ণটা কিন্তু হয়েছে। এবার আপনাদের বলি যে আমি কেন বললাম যে এই সোনামের পরিবার সমস্তটা জানতো। আপনাদেরকে একটু ভালো করে শুনবেন যে এই যে সোনামের শাশুড়ি মা নিজে বলেছেন যে আজকে আমার ছেলের সাথে যখন আমার ছেলের বউয়ের বিবাহ ঠিক হয়ে গেছিল, তখন আমরা বাড়ি থেকে বারবার করে সোনামের বা আমাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই ছেলে মেয়েকে যেন ঘুরতে দেওয়া হয়, একটু একা টাইম স্পেন্ড করতে দেওয়া হয়, কিন্তু তারা শোনেনি। এবং সেখানে সোনামের মা বলেছিল যে আমাদের বাড়িতে এরকম রীতিনিয়াজ নেই, আমার হাজবেন্ড পছন্দ করবে না, হ্যাঁ, তার জন্য তারা কিন্তু ঘুরতে যেতে দিতে দেয়নি। আজকে ভাবুন যদি সোনামের মা এটা রাজি হতো তাহলে হয়তো সোনাম বিয়ের আগে তার হাজবেন্ড অর্থাৎ যে এখন পরবর্তীকালে হাজবেন্ড হয়েছে তাকে কিছু বলতে পারতো, তাদের শেয়ার করতে পারতো যে তার সাথে একজনের অ্যাফেয়ার হয়েছে, তাকেই সে ভালোবাসে। তাহলে হয়তো আজকে আমাদের মধ্য থেকে কিন্তু এরকমভাবে তার জীবনটা চলে যেত না। আজকে তার বাবা মা কিন্তু সমস্তটা জানতো যে আজকে মেয়ে যে ভালোবাসে এবং তারা এই ভয়েই ছিল যদি রাজার সাথে যদি তার মেয়েকে ঘুরতে পাঠায়, তার মেয়ে যদি রাজাকে সমস্তটা বলে দেয়, সেই ভয়টা কিন্তু তাদের মধ্যে কাজ করছিল এবং সেই কাজ থেকে কিন্তু তারা পরিষ্কার করে মানা করে দিয়েছে যে না, তাদের বাড়ির লোক নাকি পছন্দ করে না, এরকম কিন্তু কথা বলেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে প্লটিং যেগুলো করেছে এগুলোর মধ্যে এই সোনামের তো সোনাম তো বলতে মাস্টার মাইন্ড প্ল্যান করেছে। ভাবা যায় না যে হানিমুনে গিয়ে হাজবেন্ডের খুন সে করে বসতে পারে এবং সেখান থেকে দাঁড়িয়ে তার সেই বয়ফ্রেন্ডও তো অবশ্যই রয়েছে, সেই সুপারি কিলারও রয়েছে এবং যত সম্ভব মনে হচ্ছে তার ফ্যামিলিও কিন্তু এর মধ্যে ইনভলভ আছে, একটু না একটু হলেও কিন্তু তার ফ্যামিলি ইনভলভ আছে। তার ফ্যামিলি ভালো করে জানতো যে তার মেয়ে এরকম ধুরন্ধর, হ্যাঁ, বা হয়তো মেবি হয়তো তারা বুঝতে পারেনি যে তার মেয়ে বিয়ের পর এরকম একটা কাজ করবে, এটাও হতে পারে। এখন শিলং পুলিশ এবং এই ইন্দোর পুলিশ
বাকি সমস্তরা জাজ করবে। এবং পরবর্তীকালে এই সোনাম, এখন বললাম এখন সে হসপিটালে রয়েছে, এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে কতটা কি বের হয় না হয় সেটাও কিন্তু বোঝা যাবে। কিন্তু ভয়ঙ্কর মানে মারাত্মক এই ঘটনা সত্যি গা কাঁপিয়ে তোলে যে এরকমটাও হতে পারে। বিয়ের 9 দিন 23 তারিখে তারা মানে এই রাজাকে দুনিয়া থেকে তারা হাঁটিয়ে দেয়, এবং তাদের কাছে যে ফোন মোবাইল সমস্ত কিছু ছিল সেগুলো কিন্তু সমস্তটাই কোথায় রয়েছে। এবং যেই অবস্থায় সোনামকে পাওয়া গেছে, বিধ্বস্ত অবস্থায় তাকে সিঙ্গেল পাওয়া গেছে, তার হাতে না কোনো সুটকেস আছে, না সোনা দানা, সব কোনো কিছুই কিন্তু নেই। আজকে এই রাজা মারা যাওয়ার পর কিন্তু যেটা বলা হয়েছে যে রাজার শরীর থেকে গলার চেন এবং আংটি খুলে নেওয়া হয়েছে, দুষ্কৃতীরা তাদের কাছ থেকে সেগুলো লুটপাট করা হয়েছে, যেটা আগে বলা হতো। কিন্তু সোনামকে যে অবস্থা পাওয়া গেছে তার কাছ থেকে কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। এগুলো কোথায় গেল, এগুলো এখন কোন অবস্থায় রয়েছে, বা এর পিছনে আর কি কি রহস্য রয়েছে, অবশ্যই মানে যত সময় যাচ্ছে তত মানে আরো নতুন নতুন রহস্য উন্মোচন হচ্ছে। এবং আপাতত এই তথ্যটাই আমার কাছে এসছে, বাকি তথ্য আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো। ততক্ষণের জন্য নমস্কার।